হ্যালো স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো এবং সুস্থ আছো। ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা সামনের বছর মাধ্যমিক পরীক্ষা দেবে, অর্থাৎ যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তার আগে অবশ্যই তোমাদের টেস্ট পরীক্ষা দিতে হবে। দেখো, আজকের এই ভিডিওয় তোমাদের মাধ্যমিকের ভূগোলের 5 নম্বরের বড় কোশ্চেনের সম্পূর্ণ সাজেশন দিয়ে দেবো। এখনো যথেষ্ট সময় রয়েছে, টেস্ট পরীক্ষার জন্য সময় রয়েছে, ফাইনালের জন্য সময় রয়েছে। যেটুকু সময় রয়েছে এই সময়ের মধ্যে আজকে যে বড় প্রশ্নগুলো তোমাদের বলে দেব, প্রতিটা প্রশ্ন তোমরা অবশ্যই খুব ভালো করে রেডি করে নাও এবং খুব ভালো করে পড়ে মুখস্থ করে একদম সম্পূর্ণ রেডি করে রাখো। এর মধ্যে তোমরা কিন্তু তোমাদের বড় কোশ্চেন কমন পেয়ে যাবে। তোমরা জানো তোমাদের মাধ্যমিকে 5 নম্বরে 4টে বড় কোশ্চেন কিন্তু লিখে আসতে হয়। প্রাকৃতিক ভূগোল থেকে 2টো, আঞ্চলিক থেকে 2টো। প্রাকৃতিক ভূগোল থেকে তোমাদের 4টে বড় কোশ্চেন দেওয়া থাকে, 2টোর অ্যান্সার করে আসতে হয়। এবং আঞ্চলিক থেকেও 4টে কোশ্চেন দেওয়া থাকে, 2টোর অ্যান্সার তোমাদের করে আসতে হয়। প্রাকৃতিক ভূগোলে দেখো তোমাদের প্রথম অধ্যায় যেটা রয়েছে, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বা বহির্জাত প্রক্রিয়াও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ। তোমাদের প্রথম অধ্যায় যেটা রয়েছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এই অধ্যায় থেকে তোমরা কি কি বড় কোশ্চেন রেডি করবে। দেখো, আজকে যে প্রশ্নগুলো তোমাদের বলে দেব এর বাইরে একটাও পড়ার তোমাদের দরকার নেই। এই কটা যদি তোমার রেডি থাকে, তুমি জানবে বড় কোশ্চেনে তোমার আর কোনো টেনশন থাকবে না, এর মধ্যে তুমি কমন পেয়ে যাবে। দেখো, প্রথম অধ্যায় যেটা রয়েছে ভূমিরূপ বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এই অধ্যায় থেকে তুমি কোন কোন প্রশ্ন রেডি করবে? প্রথমেই নদীর ক্ষয় কাজ এবং সঞ্চয় কাজ, এই দুটো খুব ভালো করে পড়ে নেবে। অর্থাৎ নদীর ক্ষয় কার্যের ফলে তিনটি ভূমিরূপ এবং সঞ্চয় কার্যের ফলে 3টি ভূমিরূপ, খুব ভালো করে রেডি করে রাখবে। এরপরে হিমবাহের ক্ষয় কাজ এবং সঞ্চয় কাজ, এই দুটো খুব ভালো করে রেডি করে রাখবে। এবং সবশেষে বায়ুর সঞ্চয় কাজটা একটু দেখে রাখবে। দেখো, এই অধ্যায়ের মধ্যে সব থেকে আসতে পারে কোন প্রশ্নগুলো, সেটা হচ্ছে হিমবাহের ক্ষয় কাজ এবং হিমবাহের সঞ্চয় কাজ এবং নদীর ক্ষয় কাজ, এই 3টে আসার চান্স সব থেকে বেশি। আমি তোমাদের বলবো, এখন যেহেতু প্রচুর সময় রয়েছে হাতে, সবগুলো রেডি করে রেখে দাও। 6টা প্রশ্ন হচ্ছে টোটাল, 6টা প্রশ্ন রেডি করে রেখে দাও। এর মধ্যে একটা প্রশ্ন তুমি পাবেই পাবে, একদম শিওর থাকতে পারো এর মধ্যে একটা প্রশ্ন তুমি পেয়ে যাচ্ছ। এরপরে আসি তোমাদের বায়ুমণ্ডল অধ্যায়। দেখো, বায়ুমণ্ডল অধ্যায় থেকে তোমাদের কি কি প্রশ্ন রেডি করতে হবে। সবার প্রথমে পড়ে নিতে হবে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, বিশেষ করে ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার আর মেসোস্ফিয়ার, এই 3টে স্তর খুব ভালো করে পড়ে রাখবে। বায়ুমণ্ডলের স্তর বিন্যাসের ক্ষেত্রে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার, এই 3টে স্তরের বৈশিষ্ট্য সহ খুব ভালো করে কিন্তু রেডি করে রাখবে। এরপরে যে প্রশ্ন তোমাদের আসার সব থেকে বেশি চান্স রয়েছে, সেটা হলো নিয়ত বায়ুপ্রবাহের উৎপত্তি ও গতিপথ। এই নিয়ত বায়ুপ্রবাহ বলতে কি বোঝায়? আয়ন বায়ু, পশ্চিমা বায়ু এবং মেরু বায়ু, এই 3টে বায়ু তোমাদের উৎপত্তি হচ্ছে কিভাবে এবং এদের গতিপথ, অর্থাৎ কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে, পৃথিবীর কোন অঞ্চলে প্রবাহিত হচ্ছে, এবং ছবি সহ অবশ্যই খুব ভালো করে রেডি করে রাখবে। সব থেকে বেশি আসার কিন্তু এই প্রশ্নটা চান্স রয়েছে, নিয়ত বায়ুপ্রবাহের উৎপত্তি ও গতিপথ। এরপরে বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ, খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয় 5 নম্বরের জন্য, তবুও দেখে রাখবে, কারণ এখান থেকে তোমাদের 2 নম্বরে প্রশ্ন আসতে পারে। পরিচলন বৃষ্টিপাত, শৈলক্ষে বৃষ্টিপাত, এগুলো দেখে রাখবে একটু। ঘূর্ণবাদ জনিত বৃষ্টিপাত, এগুলো দেখে রাখবে। নেক্সট আসি ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য এই অধ্যায়ের আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং পাশাপাশি নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্যটা একটু পড়ে রাখবে, কারণ এখান থেকেও প্রশ্ন হতে পারে। যদি এখান থেকে বড় কোশ্চেন তুমি নাও পাও, শর্ট কোশ্চেন কিন্তু পাবেই পাবে, তাই এগুলো একটু দেখে রাখবে। এবং পাশাপাশি উষ্ণতা তারতম্যের কারণ, বায়ুমণ্ডলে উষ্ণতা তারতম্যের কারণকে এটা দেখে রাখবে। খুব একটা বেশি কঠিন জিনিস না, এই জিনিসটা জাস্ট একবার একটু পড়ে নিলেই পেরে যাবে। এবার আসি সমুদ্র স্রোত। সমুদ্র স্রোত বা বায়ুমণ্ডল যে অধ্যায়টা রয়েছে তোমাদের, এখান থেকে কি কি দেখবে? এখান থেকে দেখবে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ, একটাই প্রশ্ন দেখে রাখবে, এটাই পরীক্ষায় চলে আসবে। সমুদ্র স্রোত সৃষ্টির কারণ, এটাই তোমাদের পরীক্ষায় আসবে। পাশাপাশি জোয়ার ভাটা সৃষ্টির কারণ, এটাও একটু দেখে রাখবে। যদি প্রশ্ন একটু ঘুরিয়ে দিয়ে দেয় বা একটু আনকমন টাইপের প্রশ্ন দেওয়ার চেষ্টা করে, তখন কিন্তু এটা দিয়ে দিতে পারে।
তাছাড়া এবছর তোমাদের সমুদ্র স্রোত সৃষ্টির কারণটা আসার সব থেকে বেশি চান্স রয়েছে। আর পাশাপাশি কোনটা দেখে রাখবে বললাম, জোয়ার ভাটা সৃষ্টির কারণটা চোখ বুলিয়ে রাখবে, অবশ্যই পরীক্ষায় কিন্তু দিয়ে দিতে পারে। এবং সবশেষ যে অধ্যায় রয়েছে সেটা হলো ভারতবর্ষ। ভারতবর্ষ থেকে তোমরা কি কি দেখে রাখবে, দেখো ভারতবর্ষ থেকে কিন্তু অনেক কটা প্রশ্ন পড়তে হবে, কারণ শুধুমাত্র ভারতবর্ষ থেকেই তোমাদের 4টে প্রশ্ন আসবে। শুধুমাত্র ভারতবর্ষ থেকে 4টে বড় কোশ্চেন আসবে, দুটোর অ্যান্সার কিন্তু করতে হবে। তো সেই কারণে ভারতবর্ষটাকে একটু ভালো করে দেখে রাখবে। প্রথম প্রশ্ন যেটা দেখে রাখবে, পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ভালো করে দেখে রাখবে। 2 নাম্বার প্রশ্ন, পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলের পার্থক্য। একদম ইজি কোশ্চেন, এর থেকে সহজ প্রশ্ন হয় না। ভারতের পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলের পার্থক্য সব থেকে সহজ কোশ্চেন, জাস্ট একবার পড়ে নিলেই মুখস্থ হয়ে যাবে। আর অবশ্যই কিন্তু এই সমস্ত পার্থক্য 5 নম্বরের ক্ষেত্রে লেখার সময় অবশ্যই কিন্তু ছবি এঁকে একটু দেখিয়ে দিবে, তাহলে কিন্তু জিনিসটা ভালো হয়। নেক্সট প্রশ্ন, ভারতের জলবায়ু নিয়ন্ত্রক। এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই দেখে রাখবে। এরপরে যেখান থেকে তোমাদের একটা প্রশ্ন আসবেই আসবে, সেটা হচ্ছে বিভিন্ন যে কৃষিজ ফসলগুলো রয়েছে, এখান থেকে প্রতি বছর একটা প্রশ্ন আসে, তোমাদেরও আসবে। যেমন ধান, গম, কার্পাস আর চা। 4টে কৃষিজ ফসল পড়ে রাখলেই এখান থেকে একটা 5 নম্বরের কোশ্চেন তুমি পেয়ে যাচ্ছ। পাশাপাশি কিন্তু এই কৃষিজ ফসলগুলো পড়াও খুব সহজ, মনে রাখাও খুব সহজ, এর থেকেও সহজ প্রশ্ন কিন্তু হয় না। সব থেকে ইম্পর্টেন্ট কোনটা, গম এবং কার্পাস। অবশ্যই গম এবং কার্পাসের গুরুত্ব সব থেকে বেশি, পাশাপাশি সবগুলো দেখে রাখবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে, পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণ কি। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আসার সব থেকে বেশি চান্স রয়েছে। পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্প বিকাশের কারণ কি। পাশাপাশি দেখে রাখবে, পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প বিকাশের কারণ কি। বললাম পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের বিকাশের কারণ। এবং ভারতেরই জনসংখ্যা অধ্যায় থেকে একটা প্রশ্ন দেখে রাখবে, অসম জনবন্টনের কারণ কি। দেখো তুমি হয়তো ভাবতে পারছো যে এতগুলো প্রশ্ন এখান থেকে বেছে বেছে আমি কয়েকটা পড়বো তাহলে হয়তো হয়ে যাবে, কিন্তু কি হয় বলতো, অনেক সময় প্রশ্নটা একটু ধরো একটু আনকমন টাইপের যে প্রশ্নগুলো রয়েছে বইয়ের মধ্যে সেগুলো দেওয়ার চেষ্টা করে যখন কোশ্চেন করা হয়। তো সেক্ষেত্রে যখন একটু আনকমন টাইপের কোশ্চেন তুমি পাবে পরীক্ষার সময়, তখন কিন্তু ঘাবড়ে যাবে। এই কারণে বলছি, যে কটা কোশ্চেন দিয়েছি সবগুলো কিন্তু যদি খুব ভালো করে রেডি করতে পারো, 5 নম্বরের কোশ্চেন নিয়ে আর তোমাদের ভাবতে হবে না। 5 নম্বর কোশ্চেন সমস্তটা টেস্ট পরীক্ষা হোক, ফাইনাল পরীক্ষা হোক বা যে পরীক্ষায় হোক, এখান থেকে কমন পেয়ে যাবে। এবার আসি 3 নাম্বার কোশ্চেন, প্রচুর 3 নাম্বার কোশ্চেন থাকে। 3 নাম্বার কোশ্চেন কি পড়বে এই নিয়ে আমি তোমাদের নেক্সট দিন একটা ভিডিও বানিয়ে দেবো, সেখানে তোমাদের বলে দেবো 3 নাম্বারের জন্য কি কি তোমাদের পড়তে হবে। চলো তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করছি, প্রত্যেকে ভালো থেকো। যে কোশ্চেনগুলো বললাম অবশ্যই রেডি করো, এবং যদি কোনো টপিক তোমার আটকে যায় বা ধরো ভূগোলের কোনো একটা বিষয় বুঝতে পারছো না, কোনো একটা কোশ্চেন ধরো তুমি রেডি করেছো কিন্তু সেটা বুঝতে পারছো না। দেখো একটা জিনিস কি হয়, আমরা বড় কোশ্চেন অনেক সময় মুখস্থ করে নিই, ভূগোলের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা অ্যাপ্লাই করা যাবে না, কারণ ভূগোল তো মুখস্থর বিষয় নয়, ইতিহাস হচ্ছে মুখস্থর বিষয়, সেখানে মুখস্থ করলে ঠিক আছে। ভূগোলের ক্ষেত্রে কি হবে, তোমাকে পুরো কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে, তুমি কিন্তু না পড়লেও তোমার যে কনসেপ্ট রয়েছে সেই কনসেপ্টের উপরে লিখে দিতে পারবে, এবং সেখানেও কিন্তু ফুল নাম্বার তুমি পেয়ে যাবে। এই কারণে যদি কোনো জিনিস তোমার বুঝতে অসুবিধা হয় এই প্রশ্নের মধ্যে, অবশ্যই কমেন্টে জানাবে, সেই বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে একদম ডিটেলস আলোচনা করব, সহজভাবে বুঝিয়ে দেব, যাতে তোমাকে পড়তে না হয়, না পড়ে যাতে তুমি মনে রাখতে পারো পুরো বিষয়টা, এবং নিজে অবশ্যই বানিয়ে লিখতে পারবে, সেইভাবেই তোমাদের আলোচনা করব। চলো তাহলে আজকের মতো আসি, সবাই ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো।